দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন গল্প। হঠাৎ ধরুন আপনার জীবনে ফেলে আসা অতীতের একটা টুকরো আপনার বর্তমান জীবনে ফিরে এলো। আপনার কেমন লাগবে? হয়তো আপনার মনে হচ্ছে ভালোই লাগবে। ফেলে আসা অতীত জীবনে এলে মন্দ লাগা তো খুব একটা কথা নয়। কিন্তু ধরুন সে অতীতটা খুব একটা সুখকর নয়, তাহলে সেই অতীত আপনার বর্তমান জীবনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে, তাহলে আপনার কেমন লাগবে? এমনই এক অতীতের টুকরো নিয়ে আমাদের আজকের গল্প অনিশ দেব রচিত পুরনো দিনের মাছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। খাওয়া দাওয়া হই হুল্লোড় সব মিলিয়ে আসর যখন একেবারে জমজমাট, ঠিক তখনই তাতা এসে শাড়ির আঁচলে ছোট্ট টান মেরে আমাকে একপাশে ডাকলো। আমি অবাক চোখে ওর দিকে তাকাতেই ও চাপা গলায় বলল, দিদি, রুমুকা আসতে পারবে না। পিসিমণি বলল, কদিন ধরেই যেন কি হয়েছে, ঘর ছেড়ে একদম বেরোচ্ছে না, সবসময় জানলা দরজা বন্ধ করে বসে আছে। তাতার কথায় বেশ অবাক হয়ে গেলাম। রুমুকা আসবে না? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি। সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হইচই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সব এসেছে, অথচ রুমুকা আসবেন না। রুমুকা আমাদের আপন কাকা নন, কিন্তু তার চেয়েও অনেক বেশি বাবার কীরকম যেন ভাই হন। ওদের বাড়িটা আমাদের খুব কাছে, মাত্র 3-4 মিনিটের পথ। একটা পুকুর পেরিয়ে যেতে হয়। ছোটবেলায় যখন খেলাধুলো করতাম তখন রুমুকাই ছিলেন আমাদের কোচ। কাবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন, রুমুকা কখনোই পিছিয়ে পড়তেন না। তাছাড়া দেশ বিদেশের কত রকম খেলার কত যে খবর রাখতেন। আমার বা তাতার জন্মদিন নিয়ে মা বাবাকে তেমন উৎসাহ না থাকলেও রুমুকা কোথা থেকে এসে একেবারে হই হই কাণ্ড বাঁধিয়ে দিতেন। কখনো আমাদের জন্মদিন ভুলে যাননি। আমার ডাকনাম ঝিনি, কিন্তু রুমুকা সব সময় আমাকে ঝুনঝুনি বলে ডাকেন। বলেন, ঝুনঝুনির মধ্যে একটা তালের ব্যাপার আছে। আমার আর তাতার স্কুলের পড়াশোনায় রুমুকা ছিলেন বিনে মাইনের গৃহশিক্ষক। যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন, কিন্তু ওর কাছে পড়তে কখনো আমাদের খারাপ লাগতো না। বাপি সব সময় মাকে বলতেন, রমণী রঞ্জন যতদিন আছে ততদিন ওদের লেখাপড়া নিয়ে আমার কোনো চিন্তা নেই। এই হলো রুমুকা, অথবা রমণী রঞ্জন সিনহা। লম্বা ফর্সা চেহারা, টান টান শক্তপোক্ত শরীর, কপাল স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি চওড়া, সাদা কালো চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমে চশমা, পরনে ফুল হাতার শার্ট আর ধুতি। গত 10-12 বছর ধরে আমি আর তাতা মানুষটাকে এই একই রকম দেখেছি। রুমুকা বিয়ে করেনি, অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন। দিদির কোনো ছেলে মেয়ে নেই। ছোট দোতলা বাড়িতে ওরা দুজন, আর একজন কাজের লোক সীতাদি। রুমুকা ঠিক নিয়ম করে চাকরি করেননি। সবার কাছে যা শুনি তাতে এর মধ্যে উনি গোটা 12 চাকরি পাল্টেছেন। একদিন এই বারবার চাকরি পাল্টানোর কথা জিজ্ঞেস করায় হেসে আমার বিনুনিতে আলতো টান মেরে বললেন, ঝুনঝুনি, মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা মজা আছে। আমার লাইফটা হলো যাকে বলে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথাশীল। তবে এইবার চাকরি ছাড়ার পর রুমুকা ঠিক করেছেন স্টেশনের কাছাকাছি একটা দোকান দেবেন। মাস 2 ধরে তারই খোঁজ খবর করে বেড়াচ্ছেন। দিন 10 আগে যেদিন আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা বলতে গেছিলাম, সেদিনও রুমুকা পড়ার বই টই ছুঁড়ে ফেলে একেবারে হাততালিতে লাফিয়ে উঠেছেন বাচ্চা ছেলের মতো। বলেছেন, এটা নিয়ে দারুণ সেলিব্রেট করতে হবে, বুঝলি? সেদিন আমি তোদের গান গেয়ে শোনাবো।
অথচ আজ রুমুকা এলেন না। তাতাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কিন্তু ও ফিরে এসে যা বলল তাতে ভীষণ অবাক হয়ে গেলাম। রুমুকার কি হয়েছে যে সব সময় জানলা দরজা বন্ধ করে বসে আছেন? রুমুকাকে কোনো কারণে ভয় পেয়েছেন? যে মানুষটার জীবন চিত্তজেথা ভয়শূন্য উত্তজেথাশীর, সে ভয় পেয়েছে। ঠিক করলাম আজ রাতেই রুমুকার সঙ্গে দেখা করতে যাব। খাওয়া দাওয়া ইত্যাদির পালা যখন শেষ হলো তখন রাত 10টা বেজে গেছে। মাকে আর বাপিকে ব্যাপারটা বুঝিয়ে তাতাকে সঙ্গে নিয়ে রওনা হলাম রুমুকার বাড়ির দিকে। বাপির সঙ্গে আসতে চাইছিলেন, কিন্তু আমি বারণ করলাম। একে তো তাতা যথেষ্ট বড়, ক্লাস 10-এ পড়ে, ও সঙ্গে থাকছে। তাছাড়া এ তো কাছেই বাড়ি, দরকার হলে সীতা দিয়ে আমাদের এগিয়ে দেবে। মা টিফিন ক্যারিয়ারে খাবার দাবার সাজিয়ে দিলেন, আর পিসিমণির জন্য আলাদা বাক্সে মিষ্টি দিলেন। পিসিমণি খুব সাত্ত্বিক মানুষ, পুজো আর্চা গঙ্গা জল তার নিত্য সঙ্গী। এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি। মাত্র তো 10-15 মিনিটের ব্যাপার। তাছাড়া টিফিন ক্যারিয়ার, টর্চ, ছাতা এসব একসঙ্গে সামাল দেওয়া ভারী মুশকিল। কাদা প্যাচপ্যাচে একটা জায়গা সাবধানে ডিঙিয়ে আমি তাতাকে জিজ্ঞেস করলাম, তাতা, তুই রুমু কাকাকে আসার জন্য বলেছিলি? তাতা বলল, না, আমি বাড়িতে ঢুকতেই পিসিমণি খবর দিল। তারপর বলল, তুই ওপরে গিয়ে একবার দেখে দেখ। তখন আমি দোতলা ছাদের ঘরে গেছি। গিয়ে দেখি ঘরের দরজা জানলা সব বন্ধ, শুধু ভেতর থেকে একটা হুস হুস শব্দ পাচ্ছিল। মনে হলো রুমুকারই গলার আওয়াজ। তখন আমি রুমুকার নাম ধরে ডাকলাম, সঙ্গে সঙ্গে হুস হুস শব্দটা থেমে গেল। বেশ ভয়াবহ গলায় রুমুকা চেঁচিয়ে উঠল, কে কে? গলাটা কেমন যেন পিকিউলা শোনালো। আমার একটু ভয় ভয় করছিল। কোন রকম বললাম, আমি তাতা, আমাদের বাড়ি যাবে না? অমনি সব চুপচাপ হয়ে গেল, কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি আরও 2-3 বার রুমুকার নাম ধরে ডাকলাম, কিন্তু সেই নো রিপ্লাই। তখন আমি ছুটিয়ে পালিয়ে এসেছি। তাতার কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরও বাড়ছিল। মাথা ঠিকমতো কাজ করছিল না। আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। পুকুরটা জলে জলে টইটুম্বর। অন্ধকারে জল ভালো করে ঠাহর হচ্ছে না। 2-1 জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়ছে। ব্যাঙেদের বর্ষা অধিবেশন এখানে আরও জোরদার। জলো বাতাসে পুকুর পাড়ের 2টো মাঝারি গাছে এপাশ ওপাশ দুলছে। একটু দূরেই রুমুকাদের বাড়ি, অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে। বাড়ি কোথাও কোনো আলো চোখে পড়ছে না। এর মধ্যে ওরা সবাই ঘুমিয়ে পড়ল নাকি? মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি নিয়ে রুমুকাদের বাড়ি পৌঁছালাম। অনেকক্ষণ দরজায় ধাক্কা দেবার পর সীতাদি দরজা খুলল। আমাদের দেখে চোখ গোল গোল করে বলল, তোমরা এত রাতে? আমি বললাম, পিসিমণি কোথায়? রুমুকা কোথায়? দিদিমণি পুজো করছে, ঠাকুরকে শোয়াচ্ছে, আর দাদাবাবু ওপরে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি আর তাতা ভেতরে ঢুকে পড়লাম। মিষ্টির বাক্সটা সীতাদির হাতে দিয়ে বললাম, এটা পিসিমণিকে দিও, বলো আমরা এসেছি, রুমুকার ঘরে গল্প করছি। আর সময় নষ্ট না করে আমরা দোতলার সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে, তার আলোটা কেমন ঘোলাটে। সিঁড়ি অর্ধেক উঠলেই বাড়ির পিছন দিকের অগোছালো বাগানটা দেখা যায়। তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। দোতলার অর্ধেকটা ছাদ, আর বাকিটা রুমুকার ঘর। অন্ধকার ছাদে আরও গাঢ় একতাল অন্ধকারের মতো ঘরটা একপাশে দাঁড়িয়ে। ঘরে আলো জ্বলছে কিনা বোঝার উপায় নেই, কারণ দরজা জানলা সব বন্ধ। ঘরের দরজার কাছে গিয়ে আমি রুমুকা রুমুকা বলে ডাকলাম, ধাক্কাও দিলাম কয়েকবার। ঘরের ভেতরে বই টই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো।
তাতা পেছন থেকে আমার হাত ধরে টান মারল, চাপা গলায় বলল, চল চল। আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম, রুমুকা, রুমুকা। কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না, তখন চেঁচিয়ে বললাম, রুমুকা, আমি আর তাতা তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হওনি, তাই নেমন্তন্নে গেলে না। কোনো জবাব এলো না। তাতা আবার আমার হাত ধরে টান মারল, কিন্তু আমার ভয়ানক জেদ চেপে গিয়েছিল। চেঁচিয়ে বললাম, তুমি দরজা না খুললে আমরা দুজনে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো কিন্তু। এমন সময় মেঘ ডেকে উঠল। বিদ্যুতের রেখা ঝলসে গেল আকাশে এই প্রান্ত থেকে ও প্রান্ত। আমরা একই সঙ্গে খটাস করে শব্দ করে খুলে গেল রুমুকার ঘরের দরজা। দরজায় দাঁড়িয়ে চিত্তজেথা ভয়শূন্য উচ্চজেথা শির মানুষটা, কিন্তু আলো ছাওয়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে মানুষটার মুখে চোখে কি যে দেখলাম, আমার চোখে জল এসে গেল পলকে। রুমুকা। রুমুকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন, বললেন, ভিজিসনি তো, আয় আয় ভেতরে আয়, আয় তাতা। রুমুকার ঘরে ঢুকতেই চট করে দরজা বন্ধ করে দিলেন রুমুকা। তারপর বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। মাথাটা কিন্তু সামান্য ঝুঁকেই রইল। রুমুকার ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই। দেওয়ালের তাকে, বিছানায়, মেঝেতে এলোমেলোভাবে রাখা অসংখ্য বই। ওর অভ্যাস হলো পেন্সিল দিয়ে বইয়ের পাতায় পাতায় অসংখ্য মন্তব্য লেখা। উনি বলেন, খুঁটিয়ে কোনো বই পড়তে হলে বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সময় মনের ভাব, মতামত, মন্তব্য এসব লিখে রাখা দরকার, তাহলে বইটা মনে দাগ কেটে যায়। তাছাড়া পরে বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলো খুব সাহায্য করে। রুমুকার এই অভ্যাসটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি। দেখেছি তাতে সত্যিই পড়াশোনায় সুবিধা হয়। রুমুকার বিছানায় নীল রঙের একটা বেড কভারে ঢাকা, তার ওপর এদিক ওদিক ছড়িয়ে ছাড়িয়ে অনেক বই, একটা হলুদ রঙের পেন্সিল আর একটা সাদা ইরেজার। এছাড়া আরও একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে, সেটা হলো একটা ছোট লাঠি। ঘরের ডান দিকে দেওয়াল ঘেঁষে রাখা একটা মাঝারি টেবিলের ওপর আমি টিফিন ক্যারিয়ারটা নামিয়ে রাখলাম। চোখের জল মুছে রুমুকাকে দেখলাম ভালো করে। রুমুকার সারা শরীরে কেমন যেন একটা অবসন্ন ভাব, ফর্সা রং কিছুটা মলিন মনে হলো। কপালের চোখের নিচে ভাঁজও যেন অনেক বেশি। পরনের গেঞ্জি আর পাজামা অন্য দিনের মতো ধপদুরস্ত নয়। রুমুকা আমার দিকে তাকালেন, ওর উজ্জ্বল চোখে কেমন এক ভয়ার্ত আকুল ভাব। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। তাতা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে। বুঝলাম ও ভয় পেয়েছে। এই রুমুকাকে ও চিনতে পারছে না, আমার কাছেও এই মানুষটা অচেনা। রুমুকা বললেন, বস তোরা, বস। ঘরে একটা টুল, একটা বেতের মোড়া আর একটা চেয়ার রয়েছে। আমি বিছানায় রুমুকার প্রায় মুখোমুখি গিয়ে বসলাম। তাতা মোড়াটা আমার কাছটিতে টেনে নিয়ে এসে বসল। রুমুকা হাসতে চেষ্টা করে বললেন, ঝুনঝুনি, তোর রেজাল্টের খাওয়া দাওয়া হয়েছে কেমন হলো? আমি বিছানায় রাখা লাঠিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি লাগছে নাকি? রুমুকা কেমন অপ্রস্তুত হয়ে গেলেন। আমতামতা করে বললেন, না রে, লাঠিটা নিয়েছি। হঠাৎই চুপ করে গেলেন। আমার রাগ হলো। অভিযোগের সুরে বললাম, তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ, আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ। ঠিক করে বলো তো তোমার কি হয়েছে? ঘর ছেড়ে বেরোচ্ছ না, দরজা জানলা বন্ধ করে বসে আছো, কি ব্যাপার বলো তো? রুমুকা জেদির মতো ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে বসে রইলেন। আমি তাতার দিকে ফিরে বললাম,
তাতা, ঘরের জানালা দরজাগুলো খুলে দে তো। ইলেকট্রিক শক মানুষের মতো ছিটকে উঠে দাঁড়ালেন রুমুকা। ওর চোখে মুখে পলকে নেমে এসেছে গাঢ় আতঙ্কের ছায়া। ভয়ার্ত গলায় প্রায় চেঁচিয়ে উঠে বললেন, খুলিস না, খুলিস না, খুললে ওগুলো ভেতরে ঢুকে পড়বে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওগুলো ওগুলো মানে? মাছি, 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 প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন রুমুকা। তারপর ধপাস করে বসে পড়লেন বিছানায়। ডান হাতে শক্ত মুঠোয় তুলে নিলেন খাটো লাঠিটা। ঘরের চারপাশে অনুসন্ধানের নজর বুলিয়ে নিলেন একবার। বিছানায় লাঠিটা রাখার মানে এবার বুঝতে পারলাম আমি। কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়া কেন রুমুকা? আমি ওকে সাহস জোগানোর জন্য বললাম, মাছিতে এত ভয় পাচ্ছ কেন? মাছি কি তোমাকে খেয়ে ফেলবে? এপাশ ওপাশ মাথা নাড়লেন রুমুকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই বুঝবি না ঝুনঝুনি, এ সাধারণ মাছি নয়, মৌমাছি। আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম। রুমুকা হাসলেন না, আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন, মৌমাছি নয়, পুরনো দিনের মাছি। পুরনো দিনের মাছি? তার মানে? হাতে লাঠিটা বিছানায় রেখে বিষণ্ণ হাসলেন রুমুকা। অস্পষ্ট স্বরে বললেন, বললে কেউ বিশ্বাস করতে চাইবে না, আমি করব। তুমি বলো, সব তোমাকে বলতেই হবে। কেন তুমি কদিন ধরে এমন করছো? কি হয়েছে তোমার? আমার জেদ রুমুকা জানেন, তাই এমনভাবে উনি বিছানায় গুছিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন। রুমুকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে ভেতরে যন্ত্রণা একটা তোলপাড় চলছে। আমার ভীষণ মায়া হচ্ছিল। আচমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল। মেঘের গুড়গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম। ঘরের পাখাটা ফুল স্পিডেই ঘুরছে, কিন্তু জানালা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমোট ভাব। রুমুকা খুব সিরিয়াস মুখ করে বললেন, তোদের সব বলছি, কিন্তু আর কাউকে কথা বলিস না, তাহলে আমাকে সবাই পাগল ভাববে। আমি ঘাড় নেড়ে কথা দিলাম। তাতা বলল, কাউকে বলবো না, মরে গেলেও বলবো না। শোন তাহলে। বেশ কয়েকবার ঘরের এপাশ ওপাশ দেখলেন রুমুকা। তারপর হাতে হাত ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন, আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস। এও জানিস যে বই পড়ার সময় আমি বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি। একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান পিয়ের দ্য ফার্মার এরকম নোট লেখার অভ্যাস ছিল। 1621 সালে তিনি আর এক ম্যাথমেটিশিয়ান ডায়োফ্যান্টাসের লেখা অ্যারিথমেটিকা নামের একটি বই কিনেছিলেন। সে বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে ফার্মাস লাস্ট থিওরাম নামে একটি উপপাদ্যের জন্ম হয়। এই উপপাদ্যটা প্রমাণ করতে অঙ্কবিদদের 327 বছর লেগে গিয়েছে। কথা বলতে বলতে রুমুকা নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন বলে আমার মনে হলো। তা না হলে উনি মাছির কথা থেকে ম্যাথমেটিশিয়ানের কথাই যেতেন না। ঘরের টিউবলাইটের আলো এক পাশ থেকে রুমুকার কপালে এসে পড়ছে। চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে। ফার্মার কথা থাক, আমার কথা বলি। রুমুকা আবার বলতে শুরু করলেন, বইয়ের মার্জিনের নোট লেখার জন্য আমি একসঙ্গে 1 ডজন করে পেন্সিল কিনে রাখি। সেগুলো শেষ হয়ে হয়ে যখন একটা পেন্সিল এসে ঠেকে, তখন আমি কলকাতা থেকে আবার নতুন 1 ডজন পেন্সিল কিনে নিয়ে আসি। ঝুনঝুনি তো জানিস, কোহিনূর পেন্সিল আমার বরাবরই বেশি পছন্দ। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ায়
পটুয়াটোলার একটি পাইকারি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সবসময় কোহিনূর পেন্সিল কিনি। শুধু পেন্সিল কেন, কাগজ, ইরেজার এসবও আমি ওই দোকান থেকেই কিনি। ঠিক 7 দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম। আগের পেন্সিলগুলো শেষ হয়ে গিয়ে একটা এসে ঠেকেছিল, তাই কলেজ স্ট্রিট পাড়ায় এসে ঠিক করলাম 1 ডজন পেন্সিল কিনে নিয়ে যাব। সেদিনটা ছিল মেঘলা। দুপুর 2টো নাগাদ আমি পটুয়াটোলার সেই দোকানটায় গেলাম। আর তারপর থেকেই যত সব অদ্ভুত ব্যাপার শুরু হলো। রুমুকা থামলেন, কপালে হাত বোলালেন, বোধহয় ঘাম মুছলেন। চোখের চশমাটা অকারণে বার কয়েক নাড়াচাড়া করলেন। তাতা কৌতূহলের গলায় জিজ্ঞেস করল, কি শুরু হলো? রুমুকা কয়েকবার ঢোক গিলে বলতে শুরু করলেন, দোকানটার নাম গ্লোব কনসার্ন। মাঝারি মাপের একটা রংচঙে সাইনবোর্ডে শৌখিন হরফে নাম লেখা। দোকানটার সুনাম যথেষ্টই আছে, কারণ গলির মধ্যে হলেও সেখানে সব সময় খদ্দের ভিড় লেগেই থাকে। কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়ে আমি খানিকটা তাজ্জব হয়ে গেলাম। দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত এক আলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। সে অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনের পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে। কোথায় সে খানাখন্দে ভরা ময়লা পিচের পথ, তার বদলে মসৃণ পরিচ্ছন্ন এক শান বাঁধানো চত্বর চোখে পড়ল আমার। চত্বরটা গলির তুলনায় মাপে অনেক বড়। আমি অবাক হয়ে এপাশ ওপাশ দেখতে লাগলাম। ঠিক তখনও আরও একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম। দোকানটা এমন এলাকায় যেখানে শব্দে ঝালাপালা সর্বদা লেগেই আছে। ট্রামের ঘড়ঘড়, বাঁশগাড়ির শব্দ, রিক্সা, সাইকেল ভ্যান, বইয়ের স্টল, মুটে, পথচারী, কে নেই সেখানে। কিন্তু সেদিনের শান বাঁধানো চত্বরে পা দেওয়া মাত্রই চারপাশের হরেক রকম শব্দ পলকে কোথায় যেন মিলিয়ে গেল। সব চুপচাপ, যেন ভুল করে কোনো উপাসনা মন্দিরে আমি পা দিয়ে ফেলেছি। একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম, তবে গ্লোব কনসার্নের সাইনবোর্ডটা চোখে পড়ল না। তার বদলে রংচটা লম্বা একটা সাইনবোর্ড দেখতে পেলাম। তার অক্ষরগুলোর এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়া যাচ্ছে না। তাছাড়া সব কিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে। দোকানটার দুপাশে নকশা কাটা দুটো থাম, তাদের গায়ে খোদাই করে কি সব যেন লেখা। তবে ডান দিকের থামে একেবারে শেষ লাইনে 1906 সংখ্যাটা লেখা ছিল, এটা মনে আছে। আমি খানিকটা ইতস্ততভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম। অবাক হয়ে দেখলাম যে দোকানটা খাতা, পেন্সিল, কাগজ, কলম এসবে একদম ঠাসা থাকে, সেটা একেবারে খাঁ খাঁ করছে। আর দোকানটাকেও বেশ অন্যরকম লাগছে। সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার, কাউন্টারের ওপাশে কেউ নেই। দোকানের মালিককে আমি চিনি, মানে মুখ চিনি। বেটে মতো, মাথায় টাক, ধুতি পাঞ্জাবি পরেন, পান খাওয়ার অভ্যাস আছে। তাকে কোথাও দেখলাম না। আর যে 3 জন সেলসম্যানকে দোকানে বরাবর দেখেছি, তাদেরও পাত্তা নেই। দোকানের ভেতরে যেসব র্যাক দাঁড় করানো রয়েছে সেগুলো সব খালি। দোকানের পিছন দিকের দেওয়ালে একটা বড় পেন্ডুলাম ঘড়ি চোখে পড়ল আমার। একটা প্যাঁচানো তারের সঙ্গে ধাতুর পিণ্ডটা ঝুলছে, আর ঘড়িটার সব কলকবজা একটা কাচের গ্লোবের মধ্যে বসানো। ফলে বাইরে থেকে যন্ত্রপাতি, নড়া চড়া, কাজকর্ম সব কিছু দেখা যাচ্ছে। ঘড়িটা দেখে বেশ পুরনো মনে হচ্ছিল। পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করেও 150 বছরে পুরনো। ওগুলোকে বলা হতো 400 ডে ক্লক, কারণ একবার দম দিলে ওই ঘড়ি 400 দিন চলত। সেই সময়ে এই ঘড়িগুলো
ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল। এত পুরনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে এলো কে জানে। তাছাড়া দোকানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল। তারপর আমি 2-3 বার কেউ আছেন বলে হাঁক মারলাম, কিন্তু নিস্তব্ধ পরিবেশে আমার কথাগুলো কেমন এক অদ্ভুত ভাবা প্রতিধ্বনি তুলল। কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না, আর কাউকে দেখতেও পেলাম না। আমি এপাশ ওপাশ নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি। হঠাৎই দেখি ঢ্যাঙা মতন একজন মানুষ কাউন্টারের ওপাশে আমার মুখোমুখি দাঁড়িয়ে। এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো তা বলতে পারবো না, তবে একে আমি আগে কোনোদিন দেখিনি। লোকটি বেশ লম্বা আর রোগা, গাল দুটো বসে গিয়ে দুটো গর্ত তৈরি হয়ে গেছে। তার কপালে অনেক ভাঁজ, মাথায় চুল প্রায় নেই বললেই চলে। 2 চোখে সুরমা জাতীয় কিছু লাগানো, আর তার জন্য চোখ দুটোকে চেরা গর্ত বলে মনে হচ্ছে। বয়স 70-70 হবে। পরনে ঘিয়ে রঙা সাটিনের ফুল হাতা জামা, তাতে বুকের বাঁ দিক ঘেঁষে বোতামের শাড়ি নেমে গেছে, আর চওড়া পাড় শান্তিপুরি ধুতি বেশ যত্ন করে কোচানো। লোকটির গোটা মুখ আর হাত বেশ ফ্যাকাশে, যেন হোয়াইট ওয়াশ করা। ঠোঁট জোড়া টুকটুকে লাল। সে বিড়বিড় করে কি যেন বলল আমাকে, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না। শুধু দেখলাম তার জিভ আর মুখের ভেতরটা ঠোঁটের মতোই টকটকে লাল, যেন এইমাত্র 1 বোতল আলতা গিলে এসেছে। লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল, আর বর্ষার গুমোটের মধ্যেও আমার একটু শীত শীত করছিল। আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম। লোকটি যেন হাওয়ায় ভেসে আমার কাছে এগিয়ে এলো। আমাদের দুজনের মাঝে শুধুই কাঠের কাউন্টার। লোকটির ঠোঁট আবার নড়ে উঠল, বোধহয় জিজ্ঞেস করলো কি চাই। আমি ইতস্তত করে 1 ডজন কোহিনূর HB পেন্সিলের কথা বললাম। এমন সময় 2-3 জনের কান্নার শব্দ আমার কানে এলো। কয়েকজন মহিলা দোকানের আড়ালে কোথাও বসে বুক চাপড়ে মরা কান্না কাঁদছে। সে কান্না ভারী অদ্ভুত, কারণ কান্নার এক একটা টান প্রায় 2-3 মিনিট করে চলছে। তার মাঝে দম নেবার জন্য কেউ একটুও থামছে না। কান্নার শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দ হালকাভাবে কানে এলো, আর সেই সঙ্গে অগুরুর মতো গন্ধ যেন টের পেলাম। বৃদ্ধ দোকানদার পেন্সিল নিয়ে আসার জন্য দোকানের পিছন দিকে কোথাও যেন মিলিয়ে গেল। তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা আমার নজরে পড়ল। রুমুকা দম নেবার জন্য একটু থামতেই আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কিসের খাঁচা রুমুকা? রুমুকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না, তবে তার ভেতরে কিছু একটা ছিল, কারণ সেটা নড়ছিল। খাঁচার ফাঁক ফোকর দিয়ে বোধহয় মাথা বাড়াচ্ছিল, ফলে কালো কাপড়টা বারবার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল। খাঁচার ভেতর থেকে একটা ফুঁস ফুঁস শব্দ আর ডানা ঝাপটানোর মতো শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু আগেই তো বলেছি, প্রত্যেকটা শব্দ কেমন ফাঁপা, আর তার অদ্ভুত এক প্রতিধ্বনিময় রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। একটু পরেই দোকানদার কাউন্টারের কাছে এসে উদয় হলো। তার মুখ আরও বিপন্ন, আরও ফ্যাকাশে লাগছে। ভাবলেশহীন মুখ দেখে বোঝা যায় কান্না টান্নার শব্দ সে মোটেই শুনতে পাচ্ছে না, অথবা শুনতে পেলেও আমল দিচ্ছে না। লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনও সেই রহস্যময় কুয়াশা, আর সেই সঙ্গে একটা নতুন জিনিসও চোখে পড়ল। 4-5টা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে ভন ভন করছে, কখনো মুখে চোখে বসে পড়ছে,
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা মোটেই মাছিগুলোকে তাড়াচ্ছে না। ওগুলো মুখের ওপর বসে আছে তো বসেই আছে। লোকটা 1 ডজন পেন্সিল নির্বিকারভাবে এগিয়ে দিল আমার দিকে। আমি টাকা দিতেই লোকটা ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসল, তারপর এপাশ ওপাশ মাথা নাড়ল, বলল, এই টাকা চলবে না, এমনি নিয়ে যান। না, লোকটার কথা আমি শুনতে পাইনি, তবে ওর ঠোঁট নাড়া দেখেছি, আর তাই থেকেই হয়তো কথাগুলো আন্দাজ করে নিয়েছি। তা যাই হোক, পেন্সিলগুলো মুঠো করে হাতে নেওয়া মাত্র আমি একটা ধাক্কা খেলাম। নীল রঙের পেন্সিলগুলো বরফের মতো ঠান্ডা। তাছাড়া কোহিনূর পেন্সিল নীল রঙের হয় বলেও কখনো শুনিনি। আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম। দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট। কয়েক সেকেন্ডের মধ্যে শান বাঁধানো চত্বরটা পেরিয়ে একটা পিচের রাস্তায় পা দিতেই আমার ঘোর কেটে গেল। আর সঙ্গে সঙ্গে রোজকার চেনা জানা শব্দের ঝড় ঝাঁপিয়ে পড়ল আমার দোকানে। ভালো করে চেয়ে দেখি আমি বহুদিনকার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি। কথার মাঝে একটু ফাঁক পেয়ে তাতা জিজ্ঞেস করলো, পিছন দিকে তাকিয়ে দোকানটাকে দেখতে পেলে না? রুমুকা বিমূঢ়ভাবে মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ, দেখতে পেয়েছি। সব কিছু আগের মতোই। কোথাও কোনো শান বাঁধানো চত্বর নেই, পুরনো দোকান, লম্বা সাইনবোর্ড, নকশা কাটা থাম, কিছুই চোখে পড়ল না আমার। যেন গোটা ব্যাপারটাই আমার মনের ভুল। রুমুকা শেষ দিকের কথাগুলো বিড়বিড় করে বলছিলেন। কান পেতে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল। আমি রুমুকার কথাই সাই দিয়ে বলে উঠলাম, ঠিক ধরেছ তুমি, গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল। রুমুকা মাথা নাড়লেন, বললেন, না রে, মনের ভুল নয়। এর অন্তত 2টো প্রমাণ আমার হাতে রয়েছে। কি প্রমাণ? একরোখা গলায় জিজ্ঞেস করলাম আমি। পেন্সিলগুলো তোর একবার দেখ, তাহলেই খানিকটা বুঝতে পারবি। এই কথা বলে রুমুকা দেওয়ালে তাকে রাখা 2 থাক বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমাদের চোখের সামনে মেলে ধরলেন। পেন্সিলগুলো নতুন, এখনও কাটা হয়নি। রুমুকা বলে, কোম্পানির নামটা পড়ে দেখ। আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম, FN গুপ্ত অ্যান্ড কোম্পানি। এই কোম্পানির পেন্সিলের কথা কখন আমরা শুনিনি। রুমুকা বললেন, ব্রিটিশ আমলে আমাদের ছোটবেলায় এই পেন্সিল চালু ছিল। FN গুপ্তদের কারখানা ছিল নর্থ কলকাতায়, সিথিতে। এই পেন্সিল কমপক্ষে 40 বছর হলো বাজার থেকে উঠে গেছে। এখন কোনো দোকানে এই পেন্সিল পাওয়ার কথা নয়। তাছাড়া কি? রুমুকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা করে পেন্সিল আমার আর তাতার হাতে দিলেন। ওগুলো ধরা মাত্রই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম। ওগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায়। পেন্সিলগুলো যেন বরফ দিয়ে তৈরি। রুমুকা বিড়বিড় করে বললেন, এটাই বলতে চাইছিলাম। সেই দিন থেকেই এই পেন্সিলগুলো এরকম কনকনে ঠান্ডা। এটাই একটা প্রমাণ যে ব্যাপারটা আমার মনের ভুল নয়। বুক কাঁপানোর শব্দে মেঘ ডেকে উঠল বাইরে। বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল। রুমুকার টেবিল ঘড়িতে রাত প্রায় 11:15। আমরা বাড়ি ফিরব কি করে কে জানে। মা বাপি নিশ্চয়ই চিন্তা করবেন। কিন্তু রুমুকার দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না। তোতা ফস করে জিজ্ঞেস করে বসল, আরেকটা প্রমাণ কোনটা? রুমুকা নড়ে চড়ে বসলেন, চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন বিছানায়। আঙ্গুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘষলেন, নাকের গড়াটা মাসাজ করলেন। তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিংয়ের দিকে এপাশ ওপাশ তাকিয়ে
তা তার প্রশ্নের জবাব দিলেন। ওই মাছিগুলো, ওগুলোই দ্বিতীয় প্রমাণ যে সেদিন আমি ভুল দেখিনি। আমি আর থাকতে না পেরে বললাম, রুমুকা, তুমি নিশ্চয়ই সেদিনের ব্যাপারটা নিয়ে বেশি ভেবেছ। তুমি যদি ভুল না দেখে থাকো তাহলে সেই অদ্ভুত দৃশ্যটার কি মানে হতে পারে? একটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে। রুমুকা মাথা নাড়লেন একমত হয়ে, চশমাটা চোখে দিয়ে আড়মোড়া ভেঙে একটু অন্যরকমভাবে বসলেন। তারপর বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে আমি বোধহয় কম করেও কয়েক হাজার বার ভেবেছি রে ঝুনঝুনি। তাতে যে মানেটা বারবার বেরিয়ে আসতে চাইছে সেটা খুব ভালো নয়। শুনলে তোদের মন খারাপ হয়ে যাবে। আমি যেদি গলায় বললাম, হোক মন খারাপ, তোমাকে বলতেই হবে। তুমি একা একা এরকম কষ্ট পাচ্ছ, আমার একটু ভালো লাগছে না। তাহলে শোন, আমার যা মনে হয়েছে বলছি। রুমুকা ধীরে ধীরে বলতে শুরু করলেন। আমাদের মহাবিশ্বে যে সময় স্রোত, তারই কোথাও একটা গরমিল হয়ে গিয়েছিল সেদিনের সে মেঘলা দুপুরে। এই ধরনের ব্যাপারকে অনেকে টাইম স্লিপ বলেন। এই টাইম স্লিপের জন্যই হয়তো সেদিন হঠাৎ করে আমি 1906 সালে স্থাপিত হয়েছে এমন একটা দোকান ঘর দেখে ফেলেছিলাম। দোকানটার সব কিছুই অন্তত 50-60 বছরে পুরনো। এমনি ওই দোকানদার পেন্সিল, খাঁচা, মাছি সব কিছুই পুরনো আমলের। সুতরাং বলতে পারিস কোন এক ঘটনাচক্রে এখনকার সময়ের সঙ্গে পুরনো সময়ের একটা যোগাযোগ হয়ে গিয়েছিল। তাহলে কি বলতে চাও, 50-60 বছর আগে ওই দোকানটার জায়গায় ওই রকম একটা ভুতুড়ে দোকান ছিল? আমি প্রথমটাই তাই ভেবেছিলাম, তাই ও পাড়ায় গিয়ে খোঁজ খবরও করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শুধু এটা জেনেছি, এখনকার দোকানটা 18 বছরে পুরনো। তার আগে ওখানে একটা চীনে লন্ড্রি ছিল। আচ্ছা রুমুকা, মাছিগুলো ওরকমভাবে উঠছিল কেন? এমনিতে তো মরা মানুষের মুখে ওরকম মাছি বসে শুনেছি। রুমুকা ধীরে ধীরে মাথা দোলালেন, বললেন, সেটাই তো ভারী অদ্ভুত। আমার যা মনে হয়েছে সেটা ভালো নয়, তবু তোরা যখন জোর করছিস তখন বলি। আমার ধারণা ও দোকানদার ভদ্রলোক ঠিক মানে জীবিত মানুষ ছিলেন না, হয়তো সদ্য মারা গেছেন। দোকানের ভিতর থেকে সেই জন্যই হয়তো কান্নাকাটি আর খোল করতালির শব্দ ভেসে আসছিল, সেই সঙ্গে ওগুলোর গন্ধ, কুয়াশার মাছি, সব মিলিয়ে আমার মন বলছে লোকটা সাধারণ মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তার ঠোঁট আর মুখের ভেতরটা টকটকে লাল ছিল কেন আমি বলতে পারবো না। আর কালো কাপড়ে ঢাকা ওই খাঁচায় কি ছিল তাও আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু যতই ব্যাপারটা নিয়ে ভাবি ততই আমার ভয় করতে থাকে। সময়ের বিশাল একটা ফারাক ডিঙিয়ে আমার কিছুক্ষণের জন্য যোগাযোগ হয়েছিল পুরনো সময়ের সঙ্গে। সেখান থেকে কেমন করে জানি না পেন্সিলগুলো আর মাছিগুলো চলে এসেছে আমার কাছে। এই দুটো প্রমাণ সব সময় আমাকে ওই মেঘলা দুপুরটার কথা মনে পড়িয়ে দেয়। তাছাড়া তুই তো জানিস, মাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি। দোকান খোলার পর আমি থাকবো কাউন্টারের ওপাশে, দোকানের ভেতর। তখন টাইম স্লিপের দুর্ঘটনায় কোনো আগামী দিনে খদ্দের হয়তো এসে দাঁড়াবে আমার দোকানে, 1 ডজন পেন্সিল চাইবে। তখন হঠাৎ থেমে গিয়ে মাথার চুলের গোছা চেপে ধরলেন রুমুকা। অদ্ভুত গলায় বললেন, জানিস, যখন আমি এসব কথা ভাবি তখন যেন পাগল পাগল লাগে। মনে হয়। আমি ঝুঁকে পড়ে রুমুকার হাত চেপে ধরলাম। টের পেলাম তার হাত ঘামছে। আমি বললাম, তুমি এসব আজগুবি চিন্তা ভুলে যাও, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। রুমুকা অবসন্ন গলায় বললেন, ভুলতে হয়তো পারতাম, কিন্তু আমি পারছি না শুধু এই মাছিগুলোর জন্য। ওরা সুযোগ পেলে আমার কাছে চলে আসে,
আমি হাজার চেষ্টা করে ওদের তাড়াতে পারি না, ওরা কিছুতেই আমাকে রেহাই দেবে না। আমি চুপ করে রইলাম, শুধু ভাবলাম রুমুকার কোথাও ভুল হচ্ছে না তো। মাছিগুলো হয়তো সাধারণ মাছি, পুরোনো দিনের মাছি নয়। ঝুনঝুনি, তুই কি ভাবছিস আমি জানি, সেই জন্যই তো বললাম কাউকে গল্প বলিস না, তাহলে সবাই আমাকে পাগল ভাববে, আর এই সত্যি ঘটনাকেও ভাববে গল্প। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমকা বললেন, যাকে অনেক রাত হয়ে গেছে, তোর এবার বাড়ি যা, সীতাকে বল তোদের এগিয়ে দেবে, কিন্তু ছাতা টাতা আনিস নি, একেবারে যে ভিজে যাবি। নিজে দিদির কাছ থেকে বড় একটা ছাতা নিয়ে যা, আমি তোদের টিফিন কেরিয়ারের খাবারগুলো একটু চেখে দেখি। আমি আর তাতা উঠে দাঁড়ালাম। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। রুমুকা আমাদের সঙ্গে ঘরের দরজার কাছে এগিয়ে এলেন। আমি আর তাতা উঠে দাঁড়ালাম। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। রুমুকা আমাদের সঙ্গে ঘরের দরজার কাছে এগিয়ে এলেন। তাতা দরজা খুলতেই বৃষ্টির ফোঁটা মেশানো জলো হাওয়া ঢুকে পড়ল ঘরের ভেতর। আকাশে বিদ্যুৎ চমকে উঠল আঁকাবাঁকা রেখায়, আর একই সঙ্গে রুমুকা একটা ভয় চিৎকার করে উঠলেন। আমি আর তাতা ঘুরে তাকালাম রুমুকার দিকে। উনি তখন পাগলের মতো দুহাত নেড়ে হুস 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 শব্দ করে কি যেন তাড়ানোর চেষ্টা করছেন। একটু ভালো করে নজর করতে টিউবলাইটের আলোয় চকচকে নীল মাছিগুলোকে আমরা স্পষ্ট দেখতে পেলাম। 4টে কি 5টা ডুমো ডুমো মাছি রুমুকার মাথা ঘিরে উড়ে বেড়াচ্ছে। শত তারা খেয়েও ওরা যাচ্ছে না, যেন রুমুকার গল্প শেষ হওয়ার জন্যই অপেক্ষা করছিল। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। মানুষটার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মাছিগুলো ছোঁয়া থেকে বাঁচতে ঘরের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। আমি ছুটে এগিয়ে গেলাম রুমুকার কাছে, হাত নেড়ে তাড়াতে চাইলাম মাছিগুলোকে, আর বারবার চেঁচিয়ে বলতে লাগলাম, ভয় পেও না রুমুকা, একটু ভয় পেও না, এগুলো তোমার কিচ্ছু করতে পারবে না, দেখো না এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। মাছিগুলো তাড়াতে গিয়ে আমি হাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু তখনও ভয় পাইনি। মাছিগুলো সাধারণ মাছের তুলনায় একটু বড়, এই যা, তার বেশি কিছু নয়। কিন্তু হঠাৎ হাত নাড়তে গিয়ে দুটো মাছি আমার হাতে লাগলো, আর সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। শরীরের ভেতর একটা বরফের স্রোত বয়ে গেল। বুঝলাম রুমুকা একটুও ভুল বলেনি, এগুলো সত্যিই পুরনো দিনের মাছি। আমি আর সইতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। বিকট শব্দে বাজ পড়ল বাইরে। তাতার ডুকরে উঠে ছুটে এসে জাপটে ধরলো আমাকে। শাড়িতে মুখ গুঁজে দিদি দিদি বলে ডাকতে লাগলো। রুমুকা, কী হলো ঝুনঝুনি বলে কাছে এসে আমার হাত চেপে ধরলেন। ভেজা চোখের ঝাপসা নজরে ওর দিকে তাকিয়ে দেখি 3টে মাছি ওর মুখের ওপরে বসে আছে। রুমুকাকে ঠিক সেই দোকানদার লোকটার মতো লাগছে। কি করব জানি না। কেমন করে রুমুকাকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা বাঁচাবো? আমি অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। খোলা দরজা দিয়ে মেঘের ডাক আর ঠান্ডা বাতাস অবাধে ঢুকে পড়ছিল ঘরের ভেতর। তবে সেই বাতাস মোটেই মাছিগুলোর মতো ঠান্ডা নয়। একটু আগেই তো আমি স্পষ্ট টের পেয়েছি মাছিগুলি বরফের চেয়েও ঠান্ডা। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।